কখনো কি ভেবে দেখেছেন যদি হঠাৎ একদিন পৃথিবীর ঠান্ডায় জমে যায়, যেখানে নিঃশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে গিয়েছে, সেখানে বাইরে বেরোনো মানেই মৃত্যু, এবং সেখানে বেঁচে থাকার শেষ আশা শুধুমাত্র একটা চলন্ত ট্রেন। এটা এমন একটা ট্রেন যা কখনো থামে না, কিন্তু ট্রেনের ভিতরে জীবন কেমন হবে? এটা হচ্ছে স্নোপিয়ারচারের গল্প। মানবতা, বৈষম্য, ক্ষুধা এবং আশার গল্প। বছরটা ছিল ২০১৪ সাল। বিশ্ব উষ্ণায়নের আগুনে পুড়ছিল পৃথিবী। ৭৯টি দেশ একসাথে GW7 নামে একটি রাসায়নিক উপগ্রহ উৎক্ষেপণ করে। ভেবেছিল এটি পৃথিবীর তাপমাত্রা কমাবে, কিন্তু মিশন ব্যর্থ হয়। তাপমাত্রা কমেনি, বরং এত বেশি নিচে নেমে গিয়েছে যে পুরো পৃথিবী জমে গেছে। মহাসাগর, শহর, বন, পশু পাখি সব বরফের নিচে চাপা পড়েছিল, এবং যারা বেঁচে গিয়েছিল তাদের ট্রেনে তোলা হয়েছিল। স্নোপিয়ারচার এমন একটা ট্রেন যেটা দিনে ২৪ ঘণ্টা চলে এবং একবার পৃথিবী প্রদক্ষিণ করতে ১ বছর সময় নেয়। এই ট্রেনের মালিক এবং নির্মাতা উইলফোর্ড, এটির ইঞ্জিনিয়ারিং, সরবরাহ ব্যবস্থা, ইঞ্জিন সবকিছুই ছিল নিখুঁত। এই ট্রেনে বিদ্যুৎ, জল, খাবারের ব্যবস্থা রয়েছে, এমনকি স্কুল, কৃষিকাজ, মাছ ধরা, পার্টি সবকিছুই রয়েছে। কিন্তু এই সবই কেবল কয়েকজনের জন্য। ট্রেনটি ৩টি ভাগে বিভক্ত ছিল। সামনের দিকে ছিল ফার্স্ট ক্লাস বগি, যেখানে ধনী, প্রভাবশালী মানুষ থাকত, যারা ৫ তারকা মানের জীবন চায়। তাদের জন্য ভালো খাবার, স্বাধীনতা, বিলাসিতা সবকিছুই ছিল। মাঝখানে ছিল ইকোনমি ক্লাস বগি, যেখানে সুযোগ সুবিধা আছে কিন্তু কম। তারা বেঁচে থাকতে পারে কিন্তু শাসন করতে পারে না। পিছনে রয়েছে তৃতীয় শ্রেণীর বগি, যেখানে দরিদ্র, অসহায় মানুষ থাকত, যাদের জোর করে ট্রেনে উঠতে বাধ্য করা হয়েছিল, যাদের স্নানের জন্য জল নেই, তাদের জানালা দিয়ে বাইরে তাকানোরও অধিকার নেই। তাদের কেবল একটা জিনিস দেওয়া হয়, প্রোটিন বার। একই বার যা গত ১৭ বছর ধরে তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল। কল্পনা করুন, ১৭ বছর ধরে প্রতিদিন একই স্বাদ, একই জিনিস নিয়ে লাইনে দাঁড়িয়ে গার্ডরা আসে, তাদের গণনা করে, একবারে একটি বার হস্তান্তর করে ফিরে যায়। কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, কারণ অভিযোগ করার শাস্তি হিসেবে মৃত্যু হতে পারে। একদিন গার্ডরা আসে, তাদের সামনের কোচের জন্য একজন বেহালাবাদক দরকার। এক বয়স্ক দম্পতি এগিয়ে আসে, দুজনেই বেহালা বাজায়, কিন্তু রক্ষীরা বলে যে কেবল একজনই যাবে। বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে ছাড়া যেতে রাজি নয়। রক্ষীরা তার স্ত্রীর হাত ভেঙে বৃদ্ধ লোকটিকে টেনে নিয়ে যায়। পিছনের কোচে নীরবতা ছড়িয়ে পড়ে, আর সেটা ছিল ব্যথার, রাগের এবং বিদ্রোহের নীরবতা। এখানেই আমরা কার্টিসকে প্রথমবারের মতো দেখতে পাই। সে তৃতীয় শ্রেণীর বগিতে থাকে। সবাই তাকে নেতা মানে, কিন্তু সে নিজেকে নেতা ভাবতে চায় না। তার সাথে আছে এডগার, যে তার ছোট ভাইয়ের মতো বন্ধু, এবং পিছনের সম্প্রদায়ের সবচেয়ে বয়স্ক জ্ঞানী ব্যক্তি গিলিয়াম, যাকে কার্টিস তার নেতা মনে করে। একদিন তানিয়া নামে এক মহিলা কার্টিসকে বলে যে তার ছেলের প্রোটিন বারে কিছু একটা আছে। কার্টিস বাচ্চার কাছ থেকে বার নিয়ে ভিতর থেকে একটি ছোট ক্যাপসুল বের করে, যার ভিতরে একটি বার্তা লুকানো ছিল। এই বার্তাটি সামনের কোচ থেকে পিছনের কোচগুলিতে কেউ পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল নামগুং, সে একই ব্যক্তি যিনি ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছিলেন। কিন্তু এখন তিনি জেলের অংশ আটকা পড়েছেন। পরিকল্পনাটা পরিষ্কার, নামগুংকে মুক্ত করুন এবং তার সাহায্যের দরজা খুলে ইঞ্জিনে পৌঁছন। রাতে গার্ড আবার একজন মহিলার সাথে আসেন, এবার বাচ্চাদের উচ্চতা মাপার জন্য। যাদের উপযুক্ত মনে হয় তাদের সরিয়ে নেওয়া হয়। এক বাবা তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন, এতে করে হট্টগোল হয়। বাবা রেগে যান এবং গার্ডের সাথে আসা মহিলাটিকে জুতো দিয়ে আঘাত করেন, কিন্তু মহিলাটি কিছু না বলে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে মিনিস্টার মেসেন আসেন। তিনি এই ট্রেনের সিইও ছিলেন। তিনি তৃতীয় শ্রেণীর সামনে তার জুতা তুলে বলেন, জুতার জায়গা যেমন পায়ে এবং টুপির জায়গা যেমন মাথায়, তেমনি তোমরাও এই জুতার মতো, তোমাদের জায়গা পিছনে, তোমাদের অবস্থা মনে রেখো। তারপর সেই বাবাকে শাস্তি দেওয়া হয়েছিল। বাবার হাত ট্রেনের বাইরে ৭ মিনিট বরফে আটকে রাখা হয়। বাইরে এত ঠান্ডা ছিল যে হাতটি জমে গেছিল। তারপর হাতুড়ি দিয়ে হাত ভেঙে ফেলা হয়েছিল। ভয়ে প্রতিটি মুখ পাথরে পরিণত হয়েছিল। কিন্তু এখন সেই ভয়ের নিচে আগুন জ্বলে উঠেছে। বিদ্রোহ শুরু হয় সেখান থেকেই। কার্টিস সন্দেহ করে যে হয়তো তাদের কাছে গুলি নেই। সে এটি পরীক্ষা করার জন্য একটি কৌশল খেলে। সে সরাসরি একজন প্রহরীর সামনে যায়। সে তার বন্দুকটি নিজের দিকে ঘুরিয়ে ট্রিগার টিপে দেয়, এবং সত্যি বন্দুকটি খালি ছিল। আর এখানেই তাদের সাহস দ্বিগুণ হয়ে যায়। তারপর লড়াই শুরু হয়। তারা তাদের হাতে যা পায়, লাঠি এবং লোহার টুকরো, তা নিয়েই লড়াই করে। রক্ত ঝরে, চিৎকার প্রতিধ্বনিত হয়, কিন্তু কেউ পিছু হটে না। অবশেষে তারা কারাগারে পৌঁছায়। সেখানে তাদের জন্য একটি অদ্ভুত দৃশ্য অপেক্ষা করে। ছোট বাক্সে আটকে থাকা বন্দীরা, যেন তাদের জীবন বরফে আটকে আছে। তাদের মধ্যে নামগুং এবং তার মেয়ে ইয়োনাও রয়েছে।
দুজনেই ক্রোনাল নামক একটি বিপজ্জনক মাদকে আসক্ত। নামগুং একটি চুক্তি করে, প্রতিটি দরজা খোলার জন্য সে 2টি ক্রোনাল চায়। কার্টিস রাজি হয়, কারণ এখন তাদের সবচেয়ে বড় লক্ষ্য হল ইঞ্জিন রুমে পৌঁছানো। দরজা খুলে যায়, সামনে থেকে সরাসরি সূর্যের আলো ভেতরে পড়ে। প্রথমবারের মতো পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে আলো পড়ে। কেউ কেউ চোখ বন্ধ করে, কেউ কেউ কাঁদতে শুরু করে। গিলিয়াম বাইরে তাকায়, চারদিকে শুধু তুষার। 17 বছর ধরে একই সাদা দৃশ্য, একটুও বরফ গলেনি। এক মুহূর্তের জন্য তাদের মধ্যে আশা জাগে। তারা পরবর্তী বগিতে পৌঁছায়, যেখানে প্রোটিন বার তৈরি করা হয়। কার্টিস মেশিনের ভিতরে তাকিয়ে সেখানেই থমকে যায়। ভিতরে হাজার হাজার তেলাপোকা আছে। এগুলো পিষেই তৈরি করা হয় এই বারগুলো, যেই বারগুলো পিছনের লোকেরা গত 17 বছর ধরে খাচ্ছে। এটি দেখে কার্টিসের গলা শুকিয়ে যাচ্ছে। সত্যটা খুবই নোংরা এবং তিক্ত, কিন্তু এটাই সত্য। সে বুঝতে পারে, কিন্তু এখনই কিছু বলে না, কারণ মিশনটা তার কাছে সবার আগে এবং ইঞ্জিনে পৌঁছানো আরও গুরুত্বপূর্ণ। কার্টিস অজানা লোকটির কাছ থেকে আরেকটি বার্তা পায়, যেখানে লেখা ছিল ওয়াটার, মানে পানির অংশটি দখল করো, কারণ পানিই আসল শক্তি। যদি তুমি পানি বন্ধ করো, তাহলে সামনের লোকেদেরকে আমাদের কথা মানতে হবে। নামগুং দরজা খুলতে থাকে। এদিকে কার্টিস ইয়োনার সাথে কথা বলে। সে জানতে পারে যে ইয়োনা এই ট্রেনেই জন্মগ্রহণ করেছিলেন। সে জীবনে কখনো মাটি দেখতে পায়নি। কার্টিসের সন্দেহ হয় যে ইয়োনা হয়তো একজন অলৌকিক ব্যক্তি, অর্থাৎ এমন মানুষ যারা দেয়ালের মধ্যে দিয়ে দেখতে বা অনুভব করতে পারে। তারপর ইয়োনা একটি দরজা খোলা আটকাতে চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দরজা খুলে গেছে, সামনে ভয়ঙ্কর প্রহরীরা দাঁড়িয়ে আছে এবং পরের মুহূর্তেই তাদের মধ্যে মারামারি শুরু হয়। কিছুক্ষণ পর একটি ঘোষণা করা হয়, ট্রেনটি নিউ ইয়র্ক বেঞ্চমার্ক ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। বছরের এক রাউন্ড শেষ হয়ে গেছে। সবাই শুভ নববর্ষের ডাক দিচ্ছে, কিন্তু ট্রেনের সামনে বরফের বিশাল ঢিবি। ট্রেনটি সেগুলো ভেঙে ভেঙে রাস্তা পার হচ্ছে। এই সময় নামগুং ইয়োনাকে বাইরে দেখায়। অনেক দূরে উপত্যকায় একটি পুরনো বিমান, যা গত বছরের তুলনায় এখন আরও পরিষ্কার, যার অর্থ এখন তুষার ধীরে ধীরে গলে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে ট্রেনের সিইও ম্যাসেন আসে। তার কথাগুলো বিষের মতো। তোমার উইলফোর্ডকে ধন্যবাদ জানানো উচিত, সে তোমাকে বাঁচিয়েছে। আর তুমি পানির দখল নিয়ে ট্রেনের ভারসাম্য নষ্ট করতে চাও। তারপর সে পেছনে থাকা ৭৪% দরিদ্র মানুষকে হত্যা করার নির্দেশ দেয়, কারণ এখন ট্রেনটি একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে চলেছে। গার্ডদের কাছে নাইট ভিশন আছে, দরিদ্র মানুষের কাছে কিছুই নেই। গার্ডরা নাইট ভিশন দিয়ে দেখে এবং সুড়ঙ্গের অন্ধকারে মৃত্যু বর্ষণ করে। কার্টিস চিৎকার করে, মশাল জ্বালাও। পেছনের লোকেরা মশাল জ্বালিয়ে দৌড়ায়। মশালের আলো আশার আলো হিসাবে ফিরে আসে। আদেশ দেয়, হত্যা করো অথবা নিহত হও। ম্যাসনের একজন কমান্ডার আটকা পড়ে, কিন্তু ম্যাসন তাকে মরতে দেয়। কিন্তু অন্যদিকে ম্যাসনের একজন রক্ষী এডগারকে ধরে ফেলে। কার্টিসের কাছে 2টি বিকল্প ছিল, হয় ম্যাসনকে ধরো অথবা এডগারকে বাঁচাও। কার্টিস ম্যাসনের দিকে দৌড়ায়, কারণ ইঞ্জিনে পৌঁছানোর জন্য তাকে তার প্রয়োজন, আর এডগার পিছনে মারা যায়। অবশেষে কার্টিসও ম্যাসনকে ধরে ফেলে। এখনই দরিদ্র লোকেরা ম্যাসনকে বন্দী করে, আর তারা তাকে নির্যাতন করে। তারপর তারা তাদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করে, তারা কোথায়? ম্যাসন তাদের বলে যে তারা উইলফোর্ডের সাথে আছে, সে বাচ্চাদের পছন্দ করে। কার্টিস তাকে হুমকি দেয়, উইলফোর্ডকে ফোন করো, না হলে আমরা জল সরবরাহ বন্ধ করে দেব। তখন ম্যাসন ঠান্ডা গলায় সত্যি কথা বলে। বরফ গলে সামনের ইঞ্জিন অংশ থেকে জল আসে, পিছনের অংশটি কেবল পুনর্ব্যবহার করা হয়। জল সরবরাহ বন্ধ করলে কোনো প্রভাব পড়বে না। তারপর ম্যাসন একটি চুক্তি করে, যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ইঞ্জিন রুমে নিয়ে যাব। কার্টিস রাজি হয়। গিলিয়াম এবং অন্যদের এখানেই থাকতে হবে এই শর্তে। রাতে গিলিয়াম কার্টিসের সাথে দেখা করে। সে কার্টিসকে বলে উইলফোর্ডের কথায় বিশ্বাস না করতে, দেখা হলে তার জিভ কেটে ফেলবে। সে খুব চালাক। কার্টিস মাথা নাড়ে। সকালে কার্টিস তার 6 জনের দল নিয়ে এগিয়ে যায়, ম্যাসনকে সামনে রেখে। পেছনের লোকেরা আশা এবং ভয়ের সাথে তাকিয়ে থাকে। সামনে পৌঁছানোর পর তারা কৃষি ফার্ম দেখতে পায়, ফল, শাকসবজি, সবুজ পৃথিবী, যেন তারা অন্য গ্রহে চলে এসেছে। মাছ সাঁতার কাটছে। দরিদ্রদের চোখ অশ্রুতে ভরে ওঠে। সেখানে একজন রাঁধুনিও আছেন। তারা প্রথমবারের মতো মাংস খেতে পান। ম্যাসন বলেন, আমরা সীমিত পরিমাণে মাছ ধরি যাতে ট্রেনে ভারসাম্য বজায় থাকে। ম্যাসন যখন তার খাবার খেতে যাচ্ছে, কার্টিস হঠাৎ তাকে থামিয়ে দেয়। সে তার পকেট থেকে এই একই প্রোটিন বার বের করে ম্যাসনকে খেতে দেয়। তুমি কি কখনো 17 বছরের এই স্বাদ দেখেছ? ম্যাসনকে জোর করে সেই বার খাওয়ানো হয়। তারপর তারা পরের বগিতে পৌঁছায়, যেখানে একটি স্কুল আছে। সেখানে ধনী ব্যক্তিদের বাচ্চাদের মগজ ধোলাই করা হয়। শিক্ষক তাদের পড়ান, উইলফোর্ড হলেন ঈশ্বর, তিনি তোমাদের বাঁচিয়েছেন। পিছনের বগিতে থাকা লোকেরা সস্তা এবং অকেজো। তানিয়া তার বাচ্চাদের ছবি দেখায়, তোমরা কি তাদের দেখেছ? একটি শিশু বলে, এই লোকেরা পিছন থেকে এসেছিল এবং সামনের দিকে এগিয়ে গিয়েছে। এখন ট্রেনটি এমন একটা জায়গা দিয়ে যাচ্ছিল যেখানে আগের বিদ্রোহের সময় মানুষ লাফিয়ে পড়েছিল।
বাইরের তাপমাত্রা তাদের বরফের মূর্তি বানিয়ে ফেলেছে, তাদের শরীর এখনও হিমশীতল। শিক্ষক নীরবে বাচ্চাদের একটা শিক্ষা দেন, ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আমরা সবাই মারা যাব, এই ট্রেনই হচ্ছে আমাদের বাড়ি। ঠিক তখনই একজন লোক ডিম ভর্তি ঝুড়ি নিয়ে আসে। বাচ্চারা দেখে খুশি হয়। সে সবাইকে ডিম বিতরণ করে। এদিকে শিক্ষককেও একটি ঝুড়ি দেয়। জল বিভাগে যায় অন্যান্য দরিদ্র মানুষদের ডিম বিতরণ করার জন্য। দরিদ্ররা ভেবেছিল ডিম এবং মুরগি অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপর সেই ডিমগুলোর পরিবেশক দরিদ্রদের বলেন যে ট্রেনে এমন অনেক জিনিস আছে যা মানুষ মনে করে শেষ হয়ে গেছে। এই বলে সে তার ঝুড়ি থেকে একটি মেশিন গান বের করে। মানুষ ভেবেছিল বন্দুকের মধ্যে আর কোনো গুলি অবশিষ্ট নেই, কিন্তু তারা গুলি ছোড়া শুরু করে। অন্যদিকে শিক্ষিকাও তার ঝুড়ি থেকে একটি বন্দুক বের করে কার্টিসের বন্ধুদের ওপর গুলি চালায়। কার্টিসের আরেক বন্ধু পড়ে যায়। অন্যদিকে সিসিটিভিতে দেখা যায় পানির অংশে গার্ড লিডার ফ্রাঙ্কো তৃতীয় শ্রেণীর লোকেদের হত্যা করে এবং ক্যামেরার সামনে গিলিয়ামকেও গুলি করে। কার্টিস ভেতর থেকে ভেঙে পড়ে। এই লোকগুলো তার পৃথিবী, তার ভরসা এবং তার বিশ্বাসের ওপর আক্রমণ করেছে। কার্টিস ম্যাসনকেও হত্যা করে। এখন তার জন্য আর কোনো ক্ষমা অবশিষ্ট নেই। এখন তারা সামনের বগিতে পৌঁছায়, যেখানে ধনীদের জন্য স্যালুন, স্পা, হাসপাতাল এবং সুইমিং পুলের মতো 5 তারকা সুবিধা তৈরি করা হয়েছে। ভেতরের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। ধনীরা পাউডার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। জোরে গান বাজছে, রঙিন আলো জ্বলছে, যেন বাইরের মারাত্মক ঠান্ডা তাদের পৃথিবীতে পৌঁছাতে পারছে না। কার্টিস এবং তার সঙ্গীরা পাশের দরজা খুলতে যাওয়ার সাথে সাথেই ফ্র্যাঙ্কো তাদের হুমকি দেয়। তার চোখে মুখে হাসি, কারণ এটা প্রতিশোধ ছিল। তারপর গুলি চালানো হয়। তানিয়া পড়ে যায়। কার্টিসের আরেক সহযোগী নিহত হয়। যখন ফ্র্যাঙ্কো ইয়োনা লক্ষ্য করে, তখন নামগুং ছুটে আসে। সে তাকে থামায়। কার্টিস সুযোগ দেখে তাকে ছুরিয়াঘাত করে। ফ্র্যাঙ্কো পড়ে যায়, কিন্তু তার ঘৃণা এখনও জীবিত বলে মনে হয়। মৃত্যুর আগে তানিয়া কাঁপতে কাঁপতে কার্টিসের হাতে টিমির ছবি দিয়ে বলে, আমার ছেলেকে খুঁজে বের করো। কার্টিসের চোখ ভিজে যায়। সে মাথা নিচু করে এগিয়ে যায়। এরপরে কার্টিস, নামগুং এবং তার মেয়ে ইয়োনা পরবর্তী অংশে যায়, যেখানে পার্টি চলছিল। নামগুং এবং ইয়োনা এখান থেকে ক্রোনাল ড্রাগ সংগ্রহ করে। তারপর তিনজনই ইঞ্জিন সেকশনে পৌঁছায়। ইঞ্জিন সেকশনে পৌঁছে কার্টিস নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে দরজায় ধাক্কা দেয়, দরজা ভাঙার চেষ্টা করে। নামগুং তাকে শান্ত করে এবং তার পকেট থেকে পৃথিবীর শেষ অবশিষ্ট সিগারেটটি তাকে দেয়। কার্টিস সিগারেট টানে এবং তাকে তার অতীত বলতে শুরু করে। 18 বছর আগে যখন সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছিল, তখন আমরা একটা বাক্সের ভিতরে ছিলাম। হাজার হাজার মানুষ কয়েক মাস ধরে খাবার এবং পানি ছাড়াই ছিল। তারপর মানুষ একে অপরকে খেতে শুরু করে। কথা বলতে বলতে কার্টিসের কণ্ঠ কাঁপছে। আমি বাচ্চাদের মাংস খেয়েছি। আমি একজন মাকে হত্যা করেছি তার বাচ্চাটাকে খাওয়ার জন্য। তারপর গিলিয়াম আমার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তার হাতের একটা টুকরো মাংস কেটে আমাদের খাওয়ালো। তারপর অনেকেই তাদের হাত পা দিয়ে দিয়েছিল যাতে বাচ্চাদের জীবন বাঁচানো যায়। সেদিন যে বাচ্চাটাকে আমি কাটতে যাচ্ছিলাম সে ছিল এডগার, এবং সেই কারণেই আমি নিজেকে ঘৃণা করি। এর কয়েক মাস পর থেকে গার্ডরা তাদের প্রোটিন বার দিতে শুরু করে। তারপর কার্টিস নামগুংকে ইঞ্জিনের দরজা খুলতে বলে। নামগুং বলে, এই দরজাটা নয়, আমাদের ট্রেনের বাইরের দরজাটা উড়িয়ে দেওয়া উচিত। বাইরে বরফ গলতে শুরু করেছে। আমি 10 বছর ধরে নিউ ইয়ার ব্রিজ থেকে একই প্লেন দেখছি। আগে এটার মাথা দেখা যেত, এখন পুরো উড়োজাহাজটি দেখা যাচ্ছে। এর অর্থ হলো বরফ কমে যাচ্ছে, হয়তো আমরা বাইরে থাকতে পারবো। সে বলে যে ক্রোনাল কেবল একটি মাদক নয়, এটি অত্যন্ত ভয়ানক বিস্ফোরক। আমাদের কাছে এটি এত পরিমাণে আছে যে এটি সম্পূর্ণ বোমায় পরিণত হবে। আমরা দরজাটা উড়িয়ে দিয়ে বেরিয়ে যাব। কার্টিস ভাবে যে এসব মাদকের প্রভাব। ঠিক তখনই ইঞ্জিন রুমের দরজা খুলে যায়। উইলফোর্ডের সেক্রেটারি আসে। সে নামগুংকে গুলি করে কার্টিসকে ইঞ্জিন রুমের ভিতরে নিয়ে যায়। উইলফোর্ড হাসি মুখে কার্টিসকে স্বাগত জানায় এবং বলে যে 18 বছরের মধ্যে তুমিই প্রথম ব্যক্তি যে এখানে পৌঁছেছ। তারপর সে সত্য প্রকাশ করে, তোমাকেই বার্তাটি আমিই পাঠিয়েছিলাম এবং আমি এই বিদ্রোহের কারণ। প্রতি 5 অথবা 10 বছর অন্তর বিদ্রোহ প্রয়োজন জনসংখ্যার নিয়ন্ত্রণের জন্য, সম্পদের ভারসাম্য রক্ষার জন্য। গিলিয়াম আমার পার্টনার ছিলেন, আমি তার সাথে একটি চুক্তি করেছিলাম। এবার তোমরা সীমা অতিক্রম করেছ, তাই তাকে মরতে হয়েছে। কার্টিস সম্পূর্ণরূপে হতভাগ। সে বিশ্বাস করতে যায়নি যে গিলিয়ামও এইসবের সাথে জড়িত ছিল। উইলফোর্ড আরও বলেন, ট্রেনের সম্পদ সীমিত, কিন্তু মানুষের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পায়। তাই আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তাই গুলি চালানো হোক, বিদ্রোহ করা হোক, বাচ্চাদের কেড়ে নেওয়া হোক, সব কিছুই আমাদের করতে হয়। কারণ যেভাবে হোক ইঞ্জিন চালু রাখতে হবে। ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সব কিছু শেষ।
তারপর উইলফোর্ড কার্টিসকে প্রস্তাব দেয়, এখন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি একা এইসব সামলাতে পারবো না, ইঞ্জিনের একজন নতুন মাস্টারের প্রয়োজন, তুমি উইলফোর্ডের উত্তরসূরি হও। এর মধ্যে ইয়োনা বেরিয়ে আসে, নামগুং মাটিতে পড়ে আছে, কিন্তু যখন সে উইলফোর্ডের সেকশনে যায় হঠাৎ সে বুঝতে পারে যে এখানে নিচে কিছু একটা আছে। সে মেঝের টাইলস টানতে শুরু করে, তারপর কার্টিসও সেখানে পৌঁছায়। সেখানে যা দেখে তা দুজনেই হতভাগ করে দেয়। ছোট শিশু টিমি এবং তার সাথে থাকা আরেকটি শিশু ইঞ্জিনের ভিতরে আটকে পড়ে আছে। ছোট ছোট যন্ত্রাংশের মতো আটকে রেখে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। মেশিনের পুরনো যন্ত্রাংশগুলো ভেঙে গেছে, তাই তাদের জায়গায় বাচ্চাদের দিয়ে যন্ত্রাংশ তৈরি করা হয়েছে যাতে করে ইঞ্জিন চলতে পারে। কার্টিসের ভিতরে থাকা ব্যক্তি, যিনি 18 বছর ধরে গিলিয়াম কর্তৃক প্রদত্ত হাতের টুকরোটির বোঝা বহন করছিলেন, এখন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। সে উইলফোর্ডকে আক্রমণ করেন। এইদিকে ইয়োনা দরজায় ক্রোনালের একটি বড় স্তূপ রাখেন। এরপর তার একটি ম্যাচবক্সের দরকার ছিল। ইয়োনা কার্টিসকে ম্যাচবক্স দেয় এবং একই সাথে নিচু হয়ে ইঞ্জিনের যন্ত্রপাতিতে তার হাত আটকে দেয় টিমিকে বের করার জন্য। ইয়োনা ট্রেনে আগুন ধরিয়ে দেয়, একটা প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং প্রচণ্ড বিস্ফোরণের ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়। কোচগুলো ভেঙে যায়, ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং তারপর চারদিক নীরবতা নেমে আসে এবং কিছুক্ষণ পর ধীরে ধীরে একটি দরজা খুলে যায়। ইয়োনা এবং টিমি বেঁচে আছে এবং তারা প্রথমবারের মতো মাটিতে পা রাখে। বাতাস ঠান্ডা, কিন্তু এত ভয়ানক না। একটা সাদা ভাল্লুক দূর পাহাড় থেকে তাদের দেখছে। তার মানে এটা স্পষ্ট যে বাইরে এখনও জীবন আছে, প্রকৃতি হাল ছাড়েনি এবং মানবতার গল্প এখন ট্রেনের লোহার কোচ থেকে বেরিয়ে এসেছে এবং আবার এই পৃথিবীতে মানুষ নতুন করে তাদের গল্প রচনা করবে। আশা করি এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।